রাতটা ছিল অদ্ভুত শান্ত। শহরের এক কোণে ছোট্ট একটা মোড়ে দাঁড়িয়েছিল ফুচকার ঠেলাগাড়িটা। মাটির ভাঁড়ে টক পানি, কাঁচামরিচের গন্ধ আর ভাজা পুরির মচমচে শব্দ সব মিলিয়ে জায়গাটায় এক ধরনের জীবন্ত উষ্ণতা ছিল। সেই ঠেলাগাড়ির মালিক রফিক গরিব হলেও তার মুখে সব সময় একটা নির্ভেজাল হাসি লেগে থাকত। দিনের পর দিন দাঁড়িয়ে থেকে ফুচকা বিক্রি করেই তার জীবন চলে, তবু কখনো তাকে ক্লান্ত মনে হতো না। সেই রাতেই প্রথম দেখা। হঠাৎ করেই যেন কোথা থেকে এক মেয়ের আগমন। সাদা পোশাক, লম্বা চুল, চোখে এক অদ্ভুত জ্যোতি। শহরের সাধারণ মেয়েদের মতো লাগছিল না তাকে। সে চুপচাপ এসে দাঁড়ালো রফিকের সামনে। "এক প্লেট ফুচকা দিবেন?" মেয়েটার কণ্ঠে ছিল মৃদু সুর। রফিক একটু অবাক হলেও হেসে বলল, "জি, বসেন।" মেয়েটা বসল না, দাঁড়িয়েই ফুচকা খেতে লাগলো। কিন্তু তার খাওয়ার ভঙ্গিটাও যেন অন্যরকম, যেন প্রতিটা স্বাদ সে প্রথমবার অনুভব করছে। "আপনার ফুচকা খুব ভালো," সে হেসে বলল। রফিক লজ্জা পেয়ে মাথা নিচু করল। এইটুকুই তো পারি। সেদিনের পর থেকে প্রায় প্রতিদিনই সে মেয়েটা আসতে লাগলো, একই সময় একই জায়গায়। ধীরে ধীরে কথা বাড়ল। রফিক জানতে পারল মেয়েটার নাম নীলা। কিন্তু তার বাড়ি কোথায়, সে কি করে, এই সব প্রশ্নে নীলা সব সময় এড়িয়ে যেত। একদিন রফিক জিজ্ঞেসই করে ফেলল, "আপনি এত রাতে একা আসেন, ভয় লাগে না?" নীলা একটু চুপ করে থেকে বলল, "আমি ভয় পাই না, আমি তো মানুষের মতো না।" রফিক হেসে উড়িয়ে দিল, "মানে?" তখন নীলা সরাসরি তার চোখের দিকে তাকালো। সেই চোখে এমন এক গভীরতা ছিল যা রফিক আগে কখনো দেখেনি। "আমি পড়ি," সে খুব শান্তভাবে বলল। রফিক প্রথমে বিশ্বাস করল না, কিন্তু সেই মুহূর্তে হালকা একটা বাতাস বয়ে গেল আর আশেপাশের সব শব্দ যেন থেমে গেল। নীলার চারপাশে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। তার সাদা পোশাকটা যেন জ্বলজ্বল করতে লাগল। রফিকের গলা শুকিয়ে গেল। "আপনি সত্যি?" নীলা মৃদু হাসল। "হ্যাঁ, আমি অন্য এক জগৎ থেকে এসেছি। মাঝে মাঝে এখানে আসি, মানুষের জীবন দেখতে, তাদের অনুভব করতে।" "তাহলে আমার কাছে কেন আসেন?" রফিক কাঁপা কাঁপা গলায় বলল। নীলা একটু কাছে এসে দাঁড়ালো। "কারণ তুমি আলাদা। তোমার কাছে কোনো স্বার্থ নেই, কোনো ভান নেই। তোমার এই ছোট্ট ফুচকার দোকানেও আমি এমন একটা শান্তি পাই যা আমার জগতে নেই।" দিন গড়াতে লাগলো। রফিক আর নীলার মধ্যে এক অদ্ভুত সম্পর্ক গড়ে উঠল। কোনো প্রতিশ্রুতি নেই, কোনো দাবি নেই, তবুও একটা গভীর টান। রফিক অপেক্ষা করত প্রতি রাতে, শুধু নীলার জন্য। একদিন নীলা খুব চুপচাপ ছিল। "কি হয়েছে?" রফিক জিজ্ঞেস করল। নীলা ধীরে বলল, "আমার সময় শেষ হয়ে আসছে, আমাকে ফিরতে হবে।" রফিকের বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। "ফিরতে হবে মানে? আর আসবেন না?" নীলা মাথা নিচু করল। "আমাদের জগতে নিয়ম আছে, মানুষের সাথে বেশি দিন থাকা যায় না। আমি যতদিন এখানে থাকি আমার অস্তিত্ব তত দুর্বল হয়ে যায়।" "তাহলে এই সব?" রফিকের গলায় কষ্ট জমে উঠল। "এই সবই সত্যি। তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়।" রফিক কিছু বলতে পারছিল না, তার চোখ ভিজে উঠল। "আমি কি কিছুই করতে পারি না?" সে অসহায়ভাবে বলল। নীলা একটু হাসল, কিন্তু সেই হাসিতে গভীর কষ্ট লুকানো ছিল। "না, কিছু কিছু ভালোবাসা পূর্ণতা পায় না, তবুও সেগুলো সবচেয়ে সত্যি হয়।" সেই রাতে নীলা শেষবারের মতো ফুচকা খেল, খুব ধীরে, খুব মন দিয়ে, যেন প্রতিটা স্বাদ সে মনে গেঁথে নিচ্ছে। তারপর সে রফিকের দিকে তাকালো। "আমাকে ভুলে যেও না," সে বলল। রফিক কাঁপা গলায় বলল, "ভুলবো কিভাবে?" নীলা ধীরে ধীরে পিছিয়ে গেল। হঠাৎ করেই তার চারপাশে আলো ছড়িয়ে পড়ল। এক মুহূর্তে সে অদৃশ্য হয়ে গেল। সব কিছু আবার স্বাভাবিক হয়ে গেল, কিন্তু রফিকের জীবন আর আগের মতো রইল না। প্রতিদিন সে একই জায়গায় দাঁড়িয়ে থাকে, একইভাবে ফুচকা বানায়। লোকজন আসে, খায়, চলে যায়, কিন্তু তার চোখে সব সময় একটাই অপেক্ষা। হয়তো কোনো এক রাতে আবার সেই সাদা পোশাকের মেয়েটা এসে দাঁড়াবে তার সামনে, বলবে, "এক প্লেট ফুচকা দিবেন?"
আর রফিক আবার হেসে বলবে, জি বসেন। রাতগুলো এরপর আর আগের মতো কাটত না। রফিক এখনো প্রতিদিন একই জায়গায় দাঁড়ায়, একইভাবে ফুচকা বানায়, কিন্তু তার চোখে সবসময় একটা খোঁজ লেগে থাকে। প্রতিটা সন্ধে নামার সাথে সাথে তার বুকের ভেতর অদ্ভুত একটা আশা জেগে ওঠে। আজ হয়তো নীলা আসবে। দিন যায়, রাত যায়, ঋতু বদলায়, কিন্তু নীলা আর আসে না। শীতের এক গভীর রাতে চারপাশে কুয়াশা নেমে এসেছে। রাস্তায় লোকজনও খুব কম। রফিক প্রায় গুটিয়ে নিতে যাচ্ছিল তার ঠেলানাড়ি। ঠিক তখনই হালকা একটা বাতাস বইল। সেই বাতাসে যেন পরিচিত একটা গন্ধ, কাঁচা ফুলের মতো টক পানির সাথে মিশে থাকা অচেনা কোনো সুবাস। রফিকের হাত থেমে গেল। এক প্লেট ফুচকা দেবে? কণ্ঠটা খুব চেনা। সে ধীরে ধীরে মুখ তুলে তাকালো। সামনে নীলা দাঁড়িয়ে, কিন্তু এবার সে আর আগের মতো নয়। তার শরীরটা যেন একটু স্বচ্ছ, আলোটা একটু ক্ষীণ, তবুও সেই চোখ, সেই হাসি সব একই। রফিকের চোখ ভিজে উঠল। তুমি, সত্যি তুমি? নীলা মৃদু হেসে বলল, আমি ফিরেছি, কিন্তু বেশি সময় নেই। রফিক তাড়াতাড়ি ফুচকা বানাতে লাগলো, যেন প্রতিটা মুহূর্তকে ধরে রাখতে চায়। তার হাত কাঁপছিল। তুমি এতদিন কোথায় ছিলে? সে জিজ্ঞেস করল। নীলা ধীরে বলল, আমাদের জগতে ফিরে গিয়েছিলাম, কিন্তু তোমাকে ভুলতে পারিনি। যতই চেষ্টা করেছি, তোমার সেই ছোট্ট দোকান, তোমার হাসি সব মনে পড়েছে। রফিক চুপ করে শুনছিল। তাই নিয়ম ভেঙে আবার এসেছি, নীলা বলল। কিন্তু এর একটা মূল্য আছে। রফিকের বুক ঢক করে উঠল। কি মূল্য? নীলা কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, আমি যদি মানুষের জগতে থাকতে চাই, তাহলে আমাকে আমার পরীর অস্তিত্ব ছেড়ে দিতে হবে। আমি আর কখনো আমার জগতে ফিরতে পারবো না। রফিক হতভম্ব হয়ে গেল। এটা তো অনেক বড় ত্যাগ। নীলা তার দিকে তাকালো। ভালোবাসা কি ছোট কিছু? রফিকের চোখে জল এসে গেল। কিন্তু তুমি নিশ্চিত আমার এই দারিদ্র্য, এই কষ্ট, এসব সহ্য করতে পারবে? নীলা ধীরে তার পাশে এসে দাঁড়ালো। আমি সেই সব কিছু ছেড়ে আসছি যেখানে সব কিছু আছে, তবুও কিছুই নেই। আর এখানে তোমার কাছে আমি যা পাই তা কোনো জগতেই নেই। চারপাশে তখন কুয়াশা আরও ঘন হয়ে গেছে। বাতাসে অদ্ভুত একটা কম্পন। নীলা চোখ বন্ধ করল। হঠাৎ তার শরীর থেকে আলো বেরোতে লাগল, ধীরে ধীরে, তারপর আরও তীব্র। রফিক ভয় পেয়ে গেল। নীলা! কিন্তু নীলা শান্ত ছিল। আজ থেকে আমি শুধু মানুষ, সে ফিসফিস করে বলল। এক মুহূর্তের মধ্যে সেই আলো মিলিয়ে গেল। রফিক দেখল নীলা তার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু এবার সে পুরোপুরি মানুষ। কোনো জ্যোতি নেই, কোনো স্বচ্ছতা নেই, শুধু এক সাধারণ মেয়ে ঠান্ডায় কাঁপছে। রফিক তাড়াতাড়ি তার নিজের শালটা খুলে নীলার গায়ে জড়িয়ে দিল। নীলা হেসে বলল, এখন আমি সত্যিই তোমার জগতের অংশ। সেই রাতটা ছিল তাদের জীবনের নতুন শুরু। সময় যেতে লাগল। রফিক আর নীলা একসাথে ছোট্ট একটা ঘর বানালো। দারিদ্র্য ছিল, কষ্ট ছিল, কিন্তু তার মাঝেও ছিল এক অদ্ভুত শান্তি। নীলা ধীরে ধীরে সব শিখে নিল, ফুচকা বানানো, বাজার করা, মানুষের সাথে কথা বলা। লোকজন অবাক হতো, এই মেয়েটা আগে কোথায় ছিল? রফিক শুধু হেসে বলতো, আমার ভাগ্যে ছিল না, এখন এসেছে। নীলা মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে থাকত। রফিক বুঝত সে তার পুরনো জগৎকে মনে করছে। মন খারাপ? রফিক জিজ্ঞেস করত। নীলা হেসে বলতো, না, আমি আমার সব কিছু পেয়ে গেছি। একদিন সন্ধ্যায় ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তারা ফুচকা বিক্রি করছিল। হঠাৎ এক ছোট মেয়ে এসে বলল, আপু, এক প্লেট ফুচকা দেবেন? নীলা হেসে ফুচকা বানাতে লাগল। হঠাৎ বাতাসে হালকা একটা আলো ঝলক দিল, খুব অল্প সময়ের জন্য। নীলা থেমে গেল। সে বুঝতে পারল তার পুরনো জগৎ তাকে শেষবারের মতো ডাকছে। কিন্তু এবার সে পিছনে ফিরে তাকালো না। সে শুধু রফিকের দিকে তাকালো, তারপর হাসল। এক প্লেট ফুচকা সে মেয়েটার দিকে বাড়িয়ে দিল। সেই দিনের পর থেকে তাদের জীবন যেন এক অদ্ভুত শান্ত ছন্দে চলছিল। রফিক আর নীলা ছোট্ট পৃথিবীতে নিজেদের মতো করে সুখ খুঁজে নিয়েছিল।
কিন্তু অদৃশ্য এক জগৎ কখনোই পুরোপুরি ছেড়ে দেয় না যাকে সে নিজের বলে মনে করে। এক রাতে আকাশটা অস্বাভাবিকভাবে অন্ধকার হয়ে উঠল। বাতাসে ঠান্ডা একটা চাপা গন্ধ। হঠাৎ চারপাশের আলো নিভে গেল যেন। রফিক কিছু বুঝে ওঠার আগেই একটা তীব্র ঝড়ের মতো হাওয়া তাদের চারপাশে ঘুরতে লাগল। নীলা থমকে গেল, তার মুখ ফ্যাকাশে। ওরা এসেছে, সে খুব আস্তে বলল। কারা? রফিকের গলায় ভয়। ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে এক লম্বা অবয়ব ধীরে ধীরে সামনে এলো। তার চোখ দুটো জ্বলজ্বল করছে, কণ্ঠ গভীর আর ভারী। রাজকন্যা, তোমার সময় শেষ। রফিক কিছুই বুঝতে পারছিল না। আপনি কে? অবয়বটা বলল, আমি জিনদের রাজ্যের প্রহরী। আর সে নীলার দিকে তাকালো। আমাদের রাজকন্যা। রফিক স্তব্ধ। নীলা মাথা নিচু করে দাঁড়িয়ে। আমি আর ফিরব না, নীলা কাঁপা গলায় বলল। এটা তোমার ইচ্ছার বিষয় নয়, সেই জিন কঠোরভাবে বলল। তোমার বাবা, জিনদের রাজা, তোমাকে ফিরিয়ে নিতে আদেশ দিয়েছেন। রফিক সামনে এগিয়ে এলো। ও কোথাও যাবে না। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই চারপাশে এক ঝলক আলো ছড়িয়ে পড়ল। মুহূর্তের মধ্যে নীলার শরীর ধীরে ধীরে বাতাসে ভেসে উঠল। রফিক! নীলা চিৎকার করে উঠল। রফিক ছুটে গিয়েও তাকে ধরতে পারল না। এক মুহূর্তে সব শেষ। আলো মিলিয়ে গেল, অন্ধকার কেটে গেল, কিন্তু নীলা আর নেই। জিনদের রাজ্যে ফিরিয়ে আনার পর নীলাকে এক বিশাল প্রাসাদের একটি কক্ষে আটক রাখা হলো। সোনালি দেওয়াল, ঝলমলে আলো, সব কিছুই ছিল, কিন্তু তার কাছে সব কিছুই অর্থহীন। সে খাওয়া দাওয়া বন্ধ করে দিল। দিনের পর দিন চুপচাপ এক কোণে বসে থাকত, চোখে শুধু একটাই ছবি, রফিক। জিনদের রাজা, তার বাবা, দূর থেকে সব কিছু দেখছিলেন। প্রথমে তিনি কঠোর ছিলেন, কিন্তু ধীরে ধীরে মেয়ের এই অবস্থা তাকে কষ্ট দিতে শুরু করল। একদিন তিনি নীলার কক্ষে এলেন। তুমি কেন নিজেকে এভাবে কষ্ট দিচ্ছ? তিনি জিজ্ঞেস করলেন। নীলা ধীরে বলল, আমার জীবন ওখানে, এখানে না। রাজা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর দীর্ঘশ্বাস ফেললেন। একজন মানুষ এতটা গুরুত্বপূর্ণ, তিনি বললেন। নীলা চোখ তুলে তাকালো। সে শুধু মানুষ না, সে আমার সব কিছু। সেই রাতে জিনদের রাজা একা বসে চিন্তা করলেন। তিনি বুঝতে পারলেন ক্ষমতা দিয়ে সব কিছু নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু ভালোবাসা না। অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন। পৃথিবীর এক নির্জন রাতে রাফিক তার ঠেলাগাড়ির পাশে বসেছিল, চোখ লাল, মুখ ক্লান্ত। সে এখনো বিশ্বাস করতে পারে না নীলা নেই। হঠাৎ বাতাস আবার কাঁপল। রফিক ভয় পেয়ে উঠল। আবার? কিন্তু এবার আগের মতো ভয়ানক না। একটি কোমল কিন্তু শক্তিশালী কণ্ঠ ভেসে এলো। ভয় পেও না। তার সামনে ধীরে ধীরে এক আলোর দরজা খুলে গেল। এক জিন বলল, আমাদের রাজা তোমাকে ডাকছেন। রফিক হতবাক। আমাকে? হ্যাঁ, তুমি যদি তাকে সত্যিই ভালোবাসো তাহলে আমাদের সাথে চলো। রফিক এক মুহূর্তও দেরি করল না। আমি যাব। জিনদের জগতে পৌঁছে রফিক অবাক হয়ে গেল। চারপাশে অদ্ভুত আলো, ভাসমান প্রাসাদ, অচেনা সৌন্দর্য। তাকে নিয়ে যাওয়া হলো রাজপ্রাসাদে। সেখানে নীলা বসেছিল, শুকিয়ে গেছে, চোখে ক্লান্তি। রফিককে দেখেই সে দৌড়ে এলো। রফিক! দুজনেই একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরল। সেই দৃশ্য দেখে জিনদের রাজা নীরবে দাঁড়িয়ে রইলেন। তিনি এগিয়ে এলেন। তুমি সেই মানুষ? তিনি জিজ্ঞেস করলেন। রফিক মাথা নিচু করল। জি। তুমি জানো এই জগৎ তোমার না? জানি, রফিক বলল, কিন্তু ও ছাড়া আমার কোনো জগৎ নেই। রাজা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, তুমি কিছুদিন এখানে থাকো। আমি দেখতে চাই তোমার ভালোবাসা কতটা সত্যি। দিন কেটে যেতে লাগলো। রফিক এই অচেনা জগতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করল। সে তার সরলতা, তার আন্তরিকতা দিয়ে সবার মন জয় করে নিল। সবচেয়ে বেশি সে নীলাকে আবার হাসাতে পারল। রাজা দূর থেকে সবকিছু দেখলেন। অবশেষে একদিন তিনি তাদের ডাকলেন। আমি হেরে গেছি, তিনি শান্তভাবে বললেন, ভালোবাসার কাছে। নীলার চোখ ভিজে উঠল। বাবা!
রাজা এগিয়ে এসে তার মাথায় হাত রাখলেন। তোমাদের আলাদা করে আমি কিছুই পাইনি, এখন তোমাদের একসাথে থাকতে দেব। রফিক অবাক হয়ে গেল। তোমরা যেখানে থাকতে চাও সেখানেই থাকো। রাজা বললেন, এই জগৎ হোক বা পৃথিবী, এখন তোমাদের সিদ্ধান্ত। নীলা রফিকের দিকে তাকালো। রফিক মৃদু হেসে বলল, তুমি যেখানে সেটাই আমার পৃথিবী। অবশেষে তারা একসাথে থাকার অধিকার পেল, দুই জগতের সব বাধা বেরিয়ে। আর সেই ভালোবাসা প্রমাণ করল, সত্যিকারের অনুভূতি কোনো নিয়ম মানে না, কোনো সীমা মানে না। জিনদের বাদশা মুখে যতই নরম কথা বলুক, তার অন্তরের গভীরে একটা অস্বস্তি থেকেই গেল। একজন সাধারণ মানুষ তার রাজকন্যার জন্য উপযুক্ত, তিনি মেনে নিতে পারছিলেন না। ভালোবাসার কথা তিনি বুঝেছিলেন ঠিকই, কিন্তু রাজ্যের নিয়ম, বংশের মর্যাদা এসবও তার কাছে কম গুরুত্বপূর্ণ ছিল না। তাই একদিন তিনি গোপনে সিদ্ধান্ত নিলেন, এই ভালোবাসাকে পরীক্ষা করতে হবে। এক বিশাল দরবার বসানো হলো। চারপাশে অসংখ্য জিন, আলো ঝলমলে পরিবেশ, কিন্তু বাতাসে এক ধরনের চাপা উত্তেজনা। রফিক আর নীলা পাশাপাশি দাঁড়িয়ে। বাদশা গম্ভীর কণ্ঠে বললেন, আমি তোমাদের একসাথে থাকতে দেব, কিন্তু তার আগে কিছু শর্ত আছে। নীলার বুক কেঁপে উঠল। বাবা? বাদশা হাত তুলে থামালেন। এই ছেলেকে 3টে পরীক্ষা দিতে হবে। যদি সে সফল হয় তাহলে আমি নিজ হাতে তোমাদের বিয়ে দেব, আর যদি ব্যর্থ হয়। কথাটা শেষ করলেন না, কিন্তু সবার বোঝার জন্য যথেষ্ট ছিল। রফিক এক পা এগিয়ে এলো। আমি রাজি। নীলা আতঙ্কে তার হাত চেপে ধরল। না, এগুলো সাধারণ পরীক্ষা না। রফিক তার দিকে তাকিয়ে মৃদু হাসল। তোমার জন্য হলে আমি সব পারব। প্রথম পরীক্ষা, ভয়ের গুহা। রফিককে নিয়ে যাওয়া হলো এক অন্ধকার গুহার সামনে। ভেতর থেকে ভয়ঙ্কর শব্দ, যেন হাজারো অজানা প্রাণী লুকিয়ে আছে। এক জিন বলল, এই গুহার ভেতর তোমাকে একা ঢুকতে হবে। এখানে তোমার সবচেয়ে বড় ভয়গুলো রূপ নেবে। যদি তুমি ভয় পেয়ে ফিরে আসো, তুমি হেরে যাবে। রফিক গভীর শ্বাস নিল, তারপর ভেতরে ঢুকল। ভেতরে ঢুকতেই চারপাশে অন্ধকার ঘন হয়ে এলো। হঠাৎ সে দেখল তার ছোটবেলার দারিদ্র্য, ক্ষুধা, অপমান সব যেন জীবন্ত হয়ে উঠেছে। লোকজন তাকে তুচ্ছ করছে, হাসছে, তার ঠেলা গাড়ি ভেঙে ফেলছে। তার বুক কেঁপে উঠল। তারপর আরো ভয়ঙ্কর দৃশ্য, নীলা তাকে ছেড়ে চলে যাচ্ছে, তাকে ভুলে যাচ্ছে। না! রফিক চিৎকার করে উঠল। সে চোখ বন্ধ করল, দাঁত চেপে বলল, এই সব সত্যি না, আমার সত্যি হলো নীলা। ধীরে ধীরে সব দৃশ্য মিলিয়ে গেল। গুহার শেষে একটা আলো জ্বলল। সে বেরিয়ে এলো। প্রথম পরীক্ষায় সে সফল। দ্বিতীয় পরীক্ষা, আগুনের সেতু। এক বিশাল খাত, নিচে জ্বলন্ত আগুন, তার উপর একটা সরু সেতু, পুরোটাই আগুনে জ্বলছে। এক জিন বলল, এই সেতু পার হতে হবে, কিন্তু মনে রেখো, এখানে তোমার শরীর আগুনে পুড়বে, ব্যথা হবে সত্যি। নীলা কাঁদতে লাগলো, না, এটা অসম্ভব। রফিক তার দিকে তাকালো। যদি আমি থেমে যাই তাহলে সব শেষ। সে পা রাখলো আগুনের উপর। মুহূর্তেই তার শরীর জ্বলে উঠল। যন্ত্রণায় সে কেঁপে উঠল, কিন্তু থামল না। প্রতিটা পদক্ষেপে তার মুখ বিকৃত হয়ে যাচ্ছিল ব্যথায়। তবুও সে এগিয়ে গেল। তার মনে শুধু একটা কথা, আমি থামব না। অবশেষে সে সেতুর ওপারে পৌঁছালো। তার শরীর ক্ষত বিক্ষত, কিন্তু সে দাঁড়িয়ে। দ্বিতীয় পরীক্ষাও শেষ। তৃতীয় পরীক্ষা, হৃদয় সত্য। এবার তাকে নিয়ে যাওয়া হলো এক বিশাল নীরব স্থানে। চারপাশে শুধু আলো আর শূন্যতা। জিনদের বাদশা নিজেই সামনে এলেন। এটাই শেষ পরীক্ষা, তিনি বললেন। তোমাকে একটি সুযোগ দেওয়া হবে। তুমি চাইলে এখনই ফিরে যেতে পারো তোমার পৃথিবীতে। সাধারণ জীবন, কোনো কষ্ট নেই। আর যদি এখানে থাকো, তাহলে তোমায় সব কিছু ছেড়ে এই জগতে থাকতে হবে, চিরদিনের জন্য। হঠাৎ তার সামনে 2টা দৃশ্য ভেসে উঠল। একটাতে সে পৃথিবীতে নিজের মতো শান্ত জীবন কাটাচ্ছে, অন্যটাতে নীলা তার পাশে দাঁড়িয়ে,
কিন্তু অজানা এক জগতে অজানা দায়িত্ব নিয়ে। বাদশাহ বললেন, ভাবো ভালো করে, এটা শুধু ভালোবাসা না, এটা তোমার অস্তিত্বের সিদ্ধান্ত। রফিক কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে বলল, আমি সব সময় কিছু না কিছু হারিয়ে বেঁচে থেকেছি, কিন্তু এবার আমি হারাতে চাই না। সে নীলার দিকে তাকালো। আমি ওকেই বেছে নিচ্ছি, যেখানেই হোক। চারপাশের আলো হঠাৎ ঝলমল করে উঠল। পরীক্ষা শেষ। দরবারে ফিরে আসা হলো। সবাই নীরব। জিনদের বাদশা কিছুক্ষণ রফিকের দিকে তাকিয়ে রইলেন। তার চোখে এবার আর সন্দেহ নেই, শুধু স্বীকৃতি। তিনি ধীরে উঠে দাঁড়ালেন। আজ থেকে তুমি শুধু একজন মানুষ নও, তিনি বললেন, তুমি আমার মেয়ের যোগ্য। নীলা কেঁদে ফেলল। বাদশাহ হাসলেন, এই প্রথমবার সত্যিকারের। আমি ঘোষণা করছি, তোমাদের বিয়ে হবে জিনদের রাজ্যে। চারপাশে আলো, সঙ্গীত, আনন্দ ছড়িয়ে পড়ল। বিয়েটা হলো এক অপূর্ব আয়োজনের মধ্যে। আকাশে ভাসমান আলো, অদ্ভুত সুন্দর সাজসজ্জা। জিনদের জগতের সব সৌন্দর্য যেন এক জায়গায় জড়ো হয়েছে। রফিক আর নীলা একে অপরের পাশে দাঁড়িয়ে। তাদের ভালোবাসা এবার শুধু অনুভূতি না, একটা স্বীকৃত সত্য। এরপর তাদের জন্য জিনদের রাজ্যের ভেতরেই একটা বিশেষ জায়গা তৈরি করা হলো। মানুষ আর জিনের মাঝামাঝি এক অদ্ভুত জগৎ, যেখানে দুজনেই নিজেদের মতো থাকতে পারে। রফিক মাঝে মাঝে এখনো ফুচকা বানায়, নীলার জন্য, নিজের জন্য। আর নীলা হাসে ঠিক আগের মতো। দু জগতের সীমা পেরিয়ে তাদের গল্পটা থেকে যায়, প্রমাণ হয়ে যে সত্যিকারের ভালোবাসা সব পরীক্ষার চেয়েও শক্তিশালী।